শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে পঞ্চম এক্সপেরিয়েন্স রাইটিং কোহেসিভলি এর 5.3.2 এর যে বাকি অংশ রয়েছে, এই বাকি অংশে আমরা আজকে শিখব কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ এবং একটি এসে যখন লিখব কিভাবে এটাকে সুসংগঠিতভাবে লেখা যাবে। তো প্রথমে জেনে নিই যে আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। Let's read another note and know how to make a text coherent. Coherence. Coherence in writing refers to an interconnection among very idea within a sentence and paragraph in a text. It makes the text logically organized and gives a clear progression of the ideas presented in the text, so readers can easily follow the line of arguments of the writer. The coherence of a text mostly depends on your planning before writing the text. To make a text coherent, firstly you need to choose and select the ideas you are planning to write. Then organize those ideas into different paragraphs. Here, use appropriate cohesive devices to connect the sentences and the paragraphs so that all your ideas stick together and contribute to a meaningful whole. Then review the text and finally edit your text to express your ideas. Whether you write a paragraph or an essay depends on the number of ideas you want to talk about. Let's know more about a paragraph and an essay. এই পুরো টেক্সটার বাংলা অনুবাদটা আমি এখন পড়তে যাচ্ছি, তারপর তোমাদের আমি এটা বুঝিয়ে দেব। কোহ্যারেন্স এর বাংলা অর্থ হচ্ছে সামঞ্জস্য। তোমরা দেখতে পাচ্ছ সামঞ্জস্য। কোহ্যারেন্স বলতে বোঝায় একটি টেক্সটের প্রতিটি সেন্টেন্স বা প্যারাগ্রাফের মধ্যে আইডিয়াগুলোর আন্তঃসংযোগ। এটি টেক্সটটিকে যৌক্তিকভাবে সুসংগঠিত করে এবং আইডিয়াগুলোর সুস্পষ্ট অগ্রগতি সাধন করে। সুতরাং পাঠক লেখকের যুক্তির ধারণা সহজেই ধরতে পারে। তাহলে এখানে সামঞ্জস্য বা কোহারেন্স বলতে বোঝাচ্ছে প্যারাগ্রাফ এবং সেন্টেন্স। আমরা যখন সেন্টেন্স এবং প্যারাগ্রাফ লিখব অবশ্যই আইডিয়াগুলো একটার সাথে একটা আমরা কানেক্ট করব, যাতে করে লেখক কি বোঝাতে চাচ্ছে এটা পাঠক যাতে সহজে বুঝতে পারে। টেক্সটের কোহ্যারেন্স অনেকাংশে টেক্সটটি লেখার পূর্বে তোমার পরিকল্পনার উপর নির্ভর করে। এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। তোমার টেক্সটটা সামঞ্জস্য হবে না সামঞ্জস্যহীন হবে সেটা নির্ভর করছে তোমার প্ল্যানিংয়ের উপর, তোমার আসলে পরিকল্পনার উপর। তুমি কিভাবে টেক্সটটা লিখবে বা কিভাবে একটা প্যারাগ্রাফ লিখবে, এর যে প্ল্যানটা করবে সে প্ল্যানের উপরে তোমার নির্ভর করছে যে প্যারাগ্রাফটি আসলে সামঞ্জস্য হবে না সামঞ্জস্যহীন হবে। একটি টেক্সটকে কোহ্যারেন্স করার অর্থাৎ সামঞ্জস্য করার জন্য প্রথমত যে আইডিয়াগুলো তুমি লেখার পরিকল্পনা করছো সেগুলো বাছাই করতে হবে, অবশ্যই বাছাই করতে হবে। তারপর সে আইডিয়াগুলো বিভিন্ন প্যারাগ্রাফে সাজাতে হবে। এখানে সেন্টেন্স এবং প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য যথাযথ কোহেসিভ ডিভাইস ব্যবহার করা যেতে পারে। তোমার আইডিয়াসমূহ একসাথে মিলে যায় এবং এটা সম্পূর্ণরূপে অর্থপূর্ণ হয়ে ওঠে। এখন কোহেসিভ ডিভাইস আমরা প্রয়োজনে ব্যবহার করব। কোহেসিভ ডিভাইসটা কি আমরা কিন্তু শিখেছি। কোহেসিভ ডিভাইস হলো বাই ইউজিং প্রোনাউন্স, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাই ইউজিং কনজাংশনস অর্থাৎ কনজাংশন ব্যবহার করে। নাম্বার 3 হচ্ছে বাই ইউজিং কানেক্টরস অর লিঙ্কার্স অর ফ্রেজেস। এগুলো আমাদের ব্যবহার করে প্রয়োজনে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া আমরা কিন্তু কানেক্ট করব। তারপর টেক্সটটি পর্যালোচনা বা রিভিউ করো এবং সবশেষে তোমার টেক্সটটি এডিট সম্পাদনা করো। অর্থাৎ যখন লেখা শেষ হবে তখন অবশ্যই সম্পাদনা করতে হবে যে কোথাও কোনো ভুল আছে কিনা, বা একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া মিল আছে কিনা, বা আমার কানেক্টরসের ব্যবহার ঠিক আছে কিনা, কনজাংশনের ব্যবহার ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে।
তোমার আইডিয়া প্রকাশ করার জন্য তুমি প্যারাগ্রাফ লিখবে না এসে লিখবে তা নির্ভর করে তুমি কতগুলো আইডিয়া নিয়ে কথা বলতে চাচ্ছ এর উপর। প্যারাগ্রাফ এবং এসে সম্পর্কে আরও কিছু জানি, তার মানে হচ্ছে তোমার আইডিয়া যদি অনেক বেশি হয় তাহলে তুমি এসে লিখতে পারো, আর তোমার আইডিয়া যদি অল্প হয় তাহলে তুমি প্যারাগ্রাফ লিখতে পারো। যদি আমি সহজেই এই কথাটা তোমাদের বুঝিয়ে দিলাম। এ প্যারাগ্রাফ is a series of sentences that are organized and coherent and are all related to a single topic. If you want to describe or talk about a single idea in brief, write a paragraph. A paragraph is of different kinds and written on various topics, but all the paragraphs have a general three-part structure. Let's explore a little bit more about the structure of a paragraph. 1. Topic sentence. In a paragraph, by reading the topic sentences, the reader can understand what the paragraph is about. The topic sentence generally has two parts: A. The topic itself, and B. The controlling of the idea. That is, a topic sentence indicates the focus of the discussion and the hints at the writer's position regarding the topic. এখন বাংলা অনুবাদটা আমরা পড়ে নিই, তারপর বোঝার চেষ্টা করি আসলেই কি বলা হয়েছে। প্যারাগ্রাফ হচ্ছে কতগুলো সুসংগঠিত এবং কোহ্যারেন্ট সেন্টেন্সের সমষ্টি, যেগুলো কোনো একটি একক বিষয়ের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ প্যারাগ্রাফ হচ্ছে একক বিষয়। এবং কোহ্যারেন্ট সেন্টেন্স মানে কি, আমি যে সেন্টেন্সটা লিখবো পরপর যে অনেকগুলো সেন্টেন্স লিখবে, একটার সাথে একটা কানেক্টেড থাকবে, একটার সাথে একটা সামঞ্জস্য থাকবে। যদি কোনো একটি একক আইডিয়াকে তুমি বর্ণনা করতে চাও, একটা আইডিয়া জাস্ট তোমার কাছে একটা আইডিয়া আছে, যদি বর্ণনা করতে চাও তাহলে একটি প্যারাগ্রাফ লেখো, তাহলে তুমি একটা প্যারাগ্রাফ লিখতে পারো। যেটা আমি আগেই বলেছি, তোমার কাছে যদি আইডিয়া অল্প থাকে, একটা থাকে, তাহলে তুমি অবশ্যই প্যারাগ্রাফ লিখবে। প্যারাগ্রাফ বিভিন্ন ধরনের বা বিভিন্ন বিষয়বস্তুর উপর হতে পারে, কিন্তু সব প্যারাগ্রাফের সাধারণত তিনটি অংশ থাকে। প্যারাগ্রাফের গঠন সম্পর্কে আরও কিছু জেনে নিই। টপিক সেন্টেন্স। প্যারাগ্রাফের মধ্যে টপিক সেন্টেন্স পড়ে প্যারাগ্রাফটি কি সে সম্পর্কে পাঠক বুঝতে পারে। টপিক সেন্টেন্সে সাধারণত দুটি অংশ থাকে, বিষয়বস্তু নিজেই, বি হচ্ছে ধারণা নিয়ন্ত্রণ। তার অর্থ হলো টপিক সেন্টেন্স আলোচনার মূল ভাব এবং বিষয়বস্তু সম্পর্কে লেখকের অবস্থান নির্দেশ করে। এখানে একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফর এক্সাম্পল, ইফ আ টপিক সেন্টেন্স মেনশনস স্কুল ইজ ফান বাট নট উইথ অল দ্য সাবজেক্টস আই স্টাডি। স্কুল হলো একটা আনন্দের ব্যাপার, ফান বা মজার ব্যাপার, কিন্তু সকল বিষয় নয় যেগুলো আমি অধ্যয়ন করি। দ্যাট মিনস দিস সেন্টেন্স, এই সেন্টেন্স দ্বারা বোঝায় যে দ্য টপিক অফ ডিসকাশন, অর্থাৎ আলোচনার বিষয়টা কি এটা বোঝা যাচ্ছে। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে স্কুল অ্যাক্টিভিটিস বা স্কুলের কর্মকাণ্ড বা স্কুলের পরিবেশ, স্কুল এনভায়রনমেন্ট। অ্যান্ড দিস সেন্টেন্স অলসো হিন্টস দ্যাট দ্য রাইটার probably is going to discuss some of his preferences and challenges. এই বাক্যটা আরও ইঙ্গিত প্রদান করছে যে লেখক সম্ভবত তার পছন্দ এবং চ্যালেঞ্জের কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, এবং এটাই হচ্ছে দ্যাট ইজ দ্য আইডিয়া অফ দ্য কন্ট্রোলিং অফ দ্য আইডিয়া। এটা হচ্ছে ধারণা নিয়ন্ত্রণ, অর্থাৎ আইডিয়া একটা নিয়ন্ত্রণ। 2 নাম্বারটি হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে বলেছি যে প্যারাগ্রাফ লেখার 3টি পার্টস রয়েছে, আমরা কিন্তু 1 নাম্বারটা শেষ করলাম। 2 নাম্বারটা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্স বা বডি। 1 নাম্বারটা ছিল হচ্ছে টপিক সেন্টেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে সাপোর্টিং সেন্টেন্সেস অফ বডি। এই সাপোর্টিং সেন্টেন্স বা বডির মধ্যে আমাদের কি করতে হবে সেটা একটু দেখে নিই। হিয়ার you will write all the supporting details that give further explanation or information about the topic sentences. এখানে তোমাকে সকল প্রকার সাপোর্টিং ডিটেলস অর্থাৎ সমর্থনযোগ্য
সব লেখা তোমাকে এখানে লিখতে হবে, যেটাতে তুমি অতিরিক্ত ব্যাখ্যা প্রদান করবে এবং অতিরিক্ত তথ্য দেবে সেই টপিক সেন্টেন্স সম্পর্কে। ফর এক্সাম্পল, ফলোয়িং দ্য টপিক সেন্টেন্স, স্কুল ইজ ফান বাট নট উইথ অল দ্য সাবজেক্ট আই স্টাডি। যেমন এই টপিক সেন্টেন্সটি অনুসরণ করে যে স্কুল হচ্ছে একটা ফান, একটা আনন্দের বিষয়, কিন্তু সকলগুলো নয় যেগুলো আমি অধ্যয়ন করি। দ্য রাইটার ক্যান এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস হুইচ থিংস আর ফান টু হিম অর হার ইন দ্য স্কুল অ্যান্ড হুইচ আর নট। আসলে এখানে লেখক উদাহরণের সাথে ব্যাখ্যা করতে চাচ্ছে যে স্কুলে তার কোন জিনিসগুলো তার কাছে ফান মনে হয়, তার কাছে আনন্দের মনে হয়, আবার কোন জিনিসগুলো তার কাছে আনন্দের বা ফান মনে হয় না। এগুলো কিন্তু লেখক এখানে ব্যাখ্যা করতে চাচ্ছে। এরপরে হচ্ছে 3 নাম্বার, কনক্লুডিং সেন্টেন্স। A concluding sentence wraps up the paragraph and restates the writer's point of view. Concluding sentence প্যারাগ্রাফকে সুসম্পন্ন করে এবং লেখকের দৃষ্টিভঙ্গিকে পুনর্ব্যক্ত করে। যেমন এখানে উদাহরণসহ বলা হয়েছে, ফর এক্সাম্পল, ফলোয়িং দ্য বিগিনিং দ্য কনক্লুডিং সেন্টেন্স কুড বি, দ্যাট ইজ হোয়াই স্কুল টু মি ইজ ফান বাট নট উইদাউট সাম চ্যালেঞ্জেস। অর্থাৎ সবটি লেখা শেষ করে উপসংহারে আমরা এইভাবে লিখতে পারি যে এটাই হলো যে স্কুল আমার কাছে কেন আনন্দের একটি ব্যাপার, আর কেন আসলে কিছু চ্যালেঞ্জ ছাড়া কোনো কিছু সংগঠিত হয় না। এরপরে এসে সম্পর্কে বলা হয়েছে। আমরা প্রথমে টেক্সটটা পড়ে নিই, তারপর বাংলা অনুবাদটা আমরা পড়ব। অ্যান এসে ইজ আ পিস অফ রাইটিং দ্যাট ইজ রিটেন টু কনভিন্স সামওয়ান অফ সামথিং অর টু ইনফর্ম দ্য রিডার অ্যাবাউট আ পার্টিকুলার টপিক। For the reader to be convinced or adequately informed, the essay must include several important components to make it flow in a logical way. An essay refers to a long text organized into paragraphs. In an essay, we use different paragraphs to write various ideas. That is, every paragraph has its own purpose. And to connect the paragraphs, we use connectors such as at the very beginning, so after that, besides, furthermore, in conclusion, and many more. Similar to a paragraph, an essay also has the following 3 part structure. আমরা এখন এর বাংলা অনুবাদটি পড়ে নিচ্ছি। এসে হচ্ছে এমন এক ধরনের লেখা যার মাধ্যমে কাউকে কোনো কিছু উপলব্ধি করানোর জন্য লেখা হয়, অথবা পাঠককে নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য দেওয়ার জন্য লেখা হয়। পাঠককে কনভিন্স করতে হলে অথবা পর্যাপ্ত পরিমাণে তথ্য দিতে হলে এসেটিতে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ উপাদান থাকতে হবে, যেগুলো এটাকে যুক্তিসঙ্গতভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এসে বলতে দীর্ঘ টেক্সটকে বোঝায়, যেটি কয়েকটি প্যারাগ্রাফে সাজানো থাকে। একটি এসেতে ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করে, অর্থাৎ প্রতিটি প্যারাগ্রাফে নিজস্ব উদ্দেশ্য থাকে। প্যারাগ্রাফগুলোকে সংযুক্ত করার জন্য আমরা কানেক্টর হিসাবে অ্যাট দ্য ভেরি বিগিনিং, সো, আফটার দ্যাট, বিসাইডস, ফার্দারমোর, ইন কনক্লুশন ব্যবহার করতে পারে। এক কথায় যদি খুব সংক্ষেপে বলতে চাই তাহলে এরকম হবে যে এসে হচ্ছে অনেকগুলো আমরা প্যারাগ্রাফ লিখতে পারি এবং প্রত্যেকটি প্যারাগ্রাফে কিন্তু আলাদা আলাদা করে আইডিয়া থাকবে, এবং অবশ্যই আমরা যখন একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়াকে কানেক্ট করব, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কানেক্টরস ব্যবহার করব, অর্থাৎ কোহেসিভ ডিভাইসেস এগুলো আমরা ব্যবহার করব। আমি অলরেডি বলেছি আমাদের কোহেসিভ ডিভাইস আছে 3টি, বাই ইউজিং pronouns, by using conjunctions, এবং by using linking words। তো এই 3টি ব্যবহার করে আমরা একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া কানেক্ট করার চেষ্টা করব। তো এরপরে এর ইংলিশ অংশটা আমরা এখন পড়ে নিই। এখানে বলা হচ্ছে যে প্যারাগ্রাফের মতোই আসলে এসে লেখার 3টি অংশ আছে। ইন্ট্রোডাকশন। It is your first paragraph. Here you will introduce the topic of the essay. In doing so, you must plan and write a good topic sentences. Body. Here you will give supporting information
through examples, reasons, and statistics about the topic. To present different ideas, use separate paragraphs. 3. Conclusion. This is the last paragraph of your essay. Here you will link the introduction and the conclusion of your essay by restating your point of view or position regarding the focus of the discussion. Do not add or bring new ideas to the conclusion of your essay. So finally, we can say to make a paragraph or essay coherent, we have to plan and outline before writing, identify all the ideas we want to write, use sentences, paragraphs to present different ideas, use cohesive devices to connect the ideas, organize the sentences or paragraphs in a logical way, review and complete the necessary edits. এখন আমরা বাংলাটা একটু পড়ে নিই। প্যারাগ্রাফের মতো এসেও নিম্নলিখিত তিনটি অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন। এটা এসের প্রথম প্যারাগ্রাফ। এখানে এসের টপিক পরিচয় করিয়ে দেওয়া হয়। এটা করতে অবশ্যই একটা ভালো টপিক সেন্টেন্স লিখতে হয়। এরপরে আছে বডি। এখানে টপিক সম্পর্কে উদাহরণ, কারণ এবং পরিসংখ্যানের মাধ্যমে সাপোর্টিং ইনফরমেশনগুলো দিতে হয়। ভিন্ন ভিন্ন আইডিয়া প্রকাশ করার জন্য ভিন্ন ভিন্ন প্যারাগ্রাফ ব্যবহার করতে হয়। অর্থাৎ বডিতে আমরা আমাদের মতো করে, যদি আমাদের 10টা আইডিয়া থাকে আমাদের 10টা প্যারাগ্রাফ লিখব, যদি আমাদের 20টা আইডিয়া থাকে আমরা 20টা প্যারাগ্রাফ লিখব বডিতে, ঠিক আছে। আর কনক্লুশনটা কি? এটা এসের শেষ প্যারাগ্রাফ। এখানে তোমার আলোচনার প্রধান বিষয় সম্পর্কে তোমার অবস্থান বা দৃষ্টিভঙ্গি বর্ণনা করে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনের মধ্যে একটা সংযোগ স্থাপন করে। তোমার এসের কনক্লুশনের নতুন কোনো আইডিয়া নিয়ে আসবে না বা যোগ করবে না। সুতরাং সবশেষে বলতে পারি, কোনো প্যারাগ্রাফ বা এসেকে কোহ্যারেন্ট করতে হলে লেখার পূর্বে একটা আউটলাইন পরিকল্পনা করতে হবে, অবশ্যই একটা আউটলাইন প্ল্যান করতে হবে। যে আইডিয়াগুলো আমরা লিখতে চাই সেগুলো চিহ্নিত করতে হবে। আইডিয়াগুলোকে সংযুক্ত করার জন্য কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হবে। সেন্টেন্স বা প্যারাগ্রাফগুলোকে যৌক্তিকভাবে সাজাতে হবে, পরিমার্জন এবং প্রয়োজনীয় সংযোজন করতে হবে। তার মানে আমি আগে থেকে যেটা বলছি সেটাই কিন্তু এখানে আবার বলা হলো, যে আমরা যখন কনক্লুশন লিখব তখন এখানে নতুন কোনো আইডিয়া আমরা নেব না। জাস্ট আমরা কি করব, ইন্ট্রোডাকশন, বডি, এই দুটোর সাপেক্ষে আমরা এখানে লিখব। আরেকটা হচ্ছে যে কোহেসিভ ডিভাইস অবশ্যই ব্যবহার করতে হবে একটা আইডিয়ার সাথে আরেকটা আইডিয়া সংযুক্ত করার জন্য। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।